বাংলাদেশে আজকে সংস্কার নিয়ে এত কথা বলা হয়, মহান মুক্তিযুদ্ধের পরে সবচাইতে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল, যখন তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাকশালকে বাদ দিয়ে, বাকশালকে বাতিল করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে আবারও প্রতিষ্ঠা করেন। এর চাইতে বড় সংস্কার কি আর কোনো হতে পারে? তো অতএব আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজ থেকে 20 বছর 25 বছর পরেও সংস্কারের প্রয়োজন রয়েছে। তাই বলি কি আমরা নির্বাচন হতে দিব না? আজ থেকে কতদিন লাগে খুনি হাসিনার গণহত্যার বিচার? এই গণহত্যার সবচেয়ে বড় ভিকটিম, সবচেয়ে বড় যদি ক্ষতিগ্রস্ত কোনো দল হয়ে থাকে, রাজনৈতিক দল, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অতএব আমাদেরকে খুনি হাসিনার বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর কোনো ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মীর চোখকে ফাঁকি দেওয়া যাবে না, অন্য যে কাউকে ফাঁকি দেওয়া যেতে পারে। 1971 সালের 25শে মার্চ কাল রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী সাধারণ নিরীহ জনতার উপরে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ শুরু করে, যেভাবে খুনি হাসিনা গত বছর নিরীহ জনগণের উপরে তার পুলিশ বাহিনীকে দিয়ে গুলি করে হত্যাযজ্ঞ শুরু করেছিল, সেই সময় একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। তৎকালীন রাজনৈতিক নেতা জনাব শেখ মুজিবুর রহমান তিনি আত্মসমর্পণ করে গ্রেফতার হয়ে চলে যান এবং তার নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়। সেই মুহূর্তে একজন তরুণ মেজর, 36 বছর বয়সে একজন তরুণ মেজর, তিনি নিজ পরিকল্পনায় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র উনি দখলে নেন। তার ঊর্ধ্বতন সেনা অফিসার কর্নেল জানজুয়াকে হত্যা করেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, স্বাধীনতার যুদ্ধের সূচনা করেন। তিনি পুরা পৃথিবীকে, পুরা বিশ্বকে আহ্বান করেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য, অস্ত্র সামগ্রী দিয়ে সহায়তা করার জন্য। এই ঘোষণা পরদিন বিদ্যুৎ গতিতে বাংলাদেশে, তখন আমাদের মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, টেলিভিশন ছিল না, পেপার পত্রিকাও তখন নিয়ন্ত্রিত ছিল, যেহেতু একটা সামরিক অভিযানের মধ্য দিয়ে দেশ চলছিল। তখন একমাত্র ওই রেডিওতে শোনা যেত। সেই রেডিওতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্তা বারবার প্রচারিত হতে থাকে এবং সেটি শুনে সে পূর্ব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা অফিসার, সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ, তৎকালীন পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী যারা বাংলাদেশি বাহিনী ছিল, তারা ওই আই রিভোল্ট অর্থাৎ আমি বিদ্রোহ করছি, সেই বিদ্রোহে যোগ দেন এবং বাংলাদেশে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা হয়। এটা হলো বাস্তব সত্য। এই বাস্তব সত্য দীর্ঘ 17টি বছর খুনি হাসিনার সময় এই সত্যটাকে চাপা দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে জনগণকে জানতে দেওয়া হয় নাই। আমরা আজকে এই ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে এই জন্যই ছড়িয়ে দিতে চাই যে একজন 36 বছর বয়সী মেজর, তিনি কোনোদিনও জানতেন না পরবর্তীতে আবারও ইতিহাসের পরিকল্পনায় তাকে আবারও রাষ্ট্র ক্ষমতা আসতে হবে, তিনি রাষ্ট্রপতি হবেন, তিনি বিএনপি নামক একটি দল প্রতিষ্ঠা করবেন। কোনো কিছুই এটা তিনি জানতেন না, তিনি ক্ষমতার জন্য করেন নাই। তিনি কেবলমাত্র দেশের প্রয়োজনে তিনি দ্বিতীয়বার না চিন্তা করে, তার পরিবার তখনও ক্যান্টনমেন্টে বন্দী, তিনি বুকে সাহস নিয়ে এই কাজটি করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন। যেখানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তৎকালীন তারা ব্যর্থ হয়েছেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল হয়েছেন। শুধু ঘোষণা দিয়ে থেমে যান নাই, তিনি সেক্টর কমান্ডারদের মধ্যে অন্যতম সেক্টর কমান্ডার, যিনি বাংলাদেশের অভ্যন্তরে, উনি সিলেট অঞ্চলে বর্ডারের ভেতরে অবস্থান করে তিনি বাংকারে থেকে যুদ্ধ করেছেন। তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং সেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করা হয়। এবং সেই স্বাধীনতা কেন এসেছিল, যুদ্ধ কেন হয়েছিল? 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা বুঝিয়ে দেয়নি বিধায়, ক্ষমতা হস্তান্তর করা হয়নি বিধায় বাংলাদেশের জনগণ সেটিকে তৎকালীন এই পাকিস্তানি সেই সরকারকে প্রত্যাখ্যান করে এবং এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়। এবং সেই যুদ্ধের মাধ্যমে ফয়সালা হয়ে গিয়েছিল বাংলাদেশ হবে গণতান্ত্রিক একটি রাষ্ট্র, যেখানে জনগণ সরাসরি ভোট দিয়ে তার নির্বাচিত সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে, তার নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠা করবে, যারা বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশে আজকে সংস্কার নিয়ে এত কথা বলা হয়, মহান মুক্তিযুদ্ধের পরে সবচাইতে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল, যখন তিনি
একদলীয় শাসন ব্যবস্থা বাকশালকে বাদ দিয়ে, বাকশালকে বাতিল করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে আবারও প্রতিষ্ঠা করেন। এর চাইতে বড় সংস্কার কি আর কোনো হতে পারে? তো অতএব আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজ থেকে 20 বছর 25 বছর পরেও সংস্কারের প্রয়োজন রয়েছে। তাই বলি কি আমরা নির্বাচন হতে দিব না? আজ থেকে কতদিন লাগে খুনি হাসিনার গণহত্যার বিচার? এই গণহত্যার সবচেয়ে বড় ভিকটিম, সবচেয়ে বড় যদি ক্ষতিগ্রস্ত কোনো দল হয়ে থাকে, রাজনৈতিক দল, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অতএব আমাদেরকে খুনি হাসিনার বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর কোনো ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মীর চোখকে ফাঁকি দেওয়া যাবে না, অন্য যে কাউকে ফাঁকি দেওয়া যেতে পারে। আজকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার পক্ষে বিএনপি কতবার দাঁড়িয়েছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার পক্ষে বারবার কথা বলেছেন, সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। যখন খুনি হাসিনা তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাচ্ছিল, তার উপরে বিভিন্ন ধরনের মামলা দেয়া হচ্ছিল, তখন তিনি সংসদে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। একজন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা, যার বক্তব্যের পরে সারা পৃথিবীর বিশ্বের নজরে বিষয়টি আসে। তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে ওনার পক্ষে বক্তব্য রেখে এসেছিলেন। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন বিএনপিকে এক ঘরে করার একটা অপচেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে একমাত্র দল যারা নাকি ডিসেম্বরে নির্বাচন চায়, অথচ 50টির অধিক নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দল লিখিতভাবে আরো 2 মাস আগে জানিয়ে এসেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়। আমরা একবারও বলি নাই বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দিয়ে আপনারা চলে যান। আমরা বারে বারে বলছি, যদি আপনারা বিএনপির চেয়ে বেশি যোগ্য হন, জনগণ যদি আপনাদেরকে বা অন্য যে কাউকে বিএনপি চাইতে বেশি যোগ্য মনে করে, তাহলে সেটাই সই। জনগণ তাদেরকে ভোট দিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করবে, সেই ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নাই, সেই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু বাংলাদেশ দীর্ঘকাল একটি অনির্বাচিত সরকারের অধীনে এই রাষ্ট্র চলতে পারে না। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে সকল রাজনৈতিক দল এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষের একটা ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছিল। তারা দ্রুততম সময় জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবে। কিন্তু আজকে আমরা বিভিন্ন গড়িমসি দেখতে পাচ্ছি এবং এই সরকারের নিরপেক্ষতা আমি মনে করি তারা হারিয়েছে। যেই সরকারের অধীনে একটি সুষ্ঠু, সঠিক, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবে, সেরকমটি আমাদের কাছে দৃশ্যমান মনে হচ্ছে না। এটা জনগণের কাছে আমাদেরকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে যে এই সরকারের উদ্দেশ্য নিয়ে, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে এখন প্রশ্নবিদ্ধ দেখা দিয়ে গেছে। তারা মানবিক করিডোরের নামে দেশের ভেতরে যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্রকে আজকে আমাদেরকে রুখে দিতে হবে। প্রিয় ভাইরা, এই মানবিক করিডোরের নামে আমরা যদি কোনো বিদেশি দেশের কোনো সেনাবাহিনীকে আমরা প্রবেশ করতে দিই বাংলাদেশে একবার, তাহলে আপনারা পৃথিবীর মানচিত্রে ইতিহাস দেখেন আপনারা যে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে, সেই দেশের চূড়ান্ত পরিণতি কি হয়েছে, করুণ পরিণতি হয়েছে। সেই দেশ আমরা বাংলাদেশকে, যেটা আমাদের দল থেকে বলা হয়েছে, আমরা গাজাতে পরিণত হতে দেব না। আমরা কোনো ধরনের বাংলাদেশ বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রকে সফল হতে দেব না। এটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করা প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মীর গুরু দায়িত্ব বলে আমি মনে করি। দ্বিতীয়, আমরা দ্রুততম সময় এই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে, সকল ষড়যন্ত্রকে পরাজিত করে একটি জনগণের সরাসরি নির্বাচিত ভোটে নির্বাচিত সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হোক, সেটা আমরা অতি দ্রুততর সময় দেখতে চাই। আমাদেরকে আন্দোলন শিখাইতে হবে না। আন্দোলন কারা করেছে সেটা জনগণকে ভুল বোঝালে হবে না। 17টি বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হরতাল করেছি, আমরা অবরোধ করেছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা গুম হয়েছি, আমরা হত্যার শিকার হয়েছি। অতএব আমাদেরকে সে আন্দোলন শিখাইতে হবে না। কোথায় কি মারতে হয়, কোথায় কি বন্ধ করতে হয়, কোথায় কি চালাইতে হয়, এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা খুব ভালোভাবে জানি। অতএব যদি প্রয়োজনে আরেকবার রাজপথে আন্দোলনে নামতে হয়, একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে আবারও গণ আন্দোলন করতে হয়, তাহলে এই যে নতুন নতুন তৈরি হয়েছে
এই মব কালচারের নামে কিছু ব্যক্তিকে দিয়ে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনারা ক্ষমতা দীর্ঘায়িত করবেন। এই মবও থাকবে না, এই রাষ্ট্রযন্ত্র থাকবে না, সকল কিছু ধূলিসাৎ হয়ে যাবে। জনগণের আন্দোলন যদি আবারও আমাদেরকে শুরু করতে হয়, আমরা প্রয়োজনে সেটা শুরু করার জন্য প্রস্তুত। আমরা জনগণের সরকার, জনগণের অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সব সময় প্রস্তুত ছিলাম ইনশাআল্লাহ। এটা হলো আমাদের শেষ কথা। আমরা সরকারের প্রতি শেষ যে বার্তাটা দিতে চাই, আপনারা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে সেই উদ্দেশ্য থেকে অবিলম্বে সরে আসুন এবং দ্রুততম সময়ে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু, সঠিক, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা ব্যবস্থা নিন। কেন আপনারা জুন পর্যন্ত যাইতে হবে? বাংলাদেশে কি আমরা যারা জীবনে একটা মেম্বার নির্বাচন করে নাই, তারা এসে যদি আমাদেরকে এখন নির্বাচন কেমনে করতে হবে সেটা শিখায়, সেটা কি আমরা বাইরে নিব? জুন মাসে বৃষ্টির সিজন, এর আগে রয়েছে কোরবানির ঈদ, তার আগে রয়েছে রোজার ঈদ, রমজান মাস। কিভাবে আমরা নির্বাচন প্রচারণা চালাবো? কখন আমরা ভোট কেন্দ্রে যাব? যখন দেশে বন্যা হয়ে যায় তখন কি আমাদের ভোট কেন্দ্রে যে ভোট দেওয়ার সুযোগ আছে? নাকি জনগণের সাথে আমরা নির্বাচনী প্রচারণায় গিয়ে আমরা জনগণের জন্য কি করতে চাই সেটি বলার সুযোগ রয়েছে? অতএব এই সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি যে ডিসেম্বর মাসে আমাদের নির্বাচনটি হতে হবে এবং সেটির জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় যেভাবে আমরা অতীতে আন্দোলন করেছি, আবারও যদি স্বৈরাচারী হাসিনার মতো নতুন কোনো স্বৈরাচারের জন্ম দেখা দেয়, নতুন কোনো স্বৈরাচারকে আমরা দেখতে পাই, তাহলে তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সকল সময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক জনগণের দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি সবাইকে বলবো, আমরা জনগণের জন্য রাজনীতি করি, দেশপ্রেম নিয়ে রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য, জনগণের অধিকারকে ধরে রাখার জন্য রাজনীতি করি। অতএব জনগণের কল্যাণ হয়, জনগণের মঙ্গল হয় এবং জনগণ, সাধারণ জনগণ যারা নিম্নবিত্ত, যারা খেটে খাওয়া দিনমজুর শ্রমিক, তারা যাতে আমাদের উপরে খুশি থাকে, আমরা এমন সব কর্মকাণ্ড করি, বিএনপি নেতাকর্মী এবং দলের নামকে আমরা উজ্জ্বল করি। এটাই হোক আমাদের আগামী দিনের সংকল্প। তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে আত্মত্যাগ, সেটাকে আমরা মূল্যায়ন করতে পারবো, জনগণের মাঝে পৌঁছে দিতে পারবো। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। রাস্তা ক্লিয়ার। भैया আপনার তো এখানে কোনো কাজ নেই, আপনারা পিছনে যাবেন।
আসেন মুরব্বী ঘুরে আসেন এই রাস্তাটা ক্লিয়ার করো এই ওনারে বের করো মুরব্বী আপনি এনে যান না এই ঝামেলা করেন না বাইরে ঢুকান সেলিম দেখি ভাই নারায়ণ বাবা আপনি কিন্তু আপনার মোবাইল দেখুন ভাই মনি ভাই এই নম্বরটা আমাকে পেজ থেকে দিয়ে এই ভাই আপনি ওই সেলিম লুঙ্গি রাখবো লুঙ্গি লে যায় হয় সামনে যায় মনি ভাই দাঁড়ান এখান থেকে দিব না আপনার দিব না এখান থেকে ভাই আমার একটা দরকার ভাই